আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো কাজুয়া ইশিগুরো। কাজুয়া ইশিগুরো 8ই নভেম্বর 1954 সালে জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন। তার পরিবার 1960 সালে ইংল্যান্ডে বসতি স্থাপনের জন্য চলে যান। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। তিনি হলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, স্ক্রিন রাইটার ও ফিকশন লেখক। ইশিগুরো কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে 1978 সালে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল ইংরেজি সাহিত্য ও দর্শন। 1980 সালে তিনি ইস্ট অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিং এর উপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এক নজরে আমরা কাজুয়া ইশিগুরোর ইতিহাস সম্পর্কে জানব। তার পুরো নাম হলো কাজুয়া ইশিগুরো। জন্ম 8ই নভেম্বর 1954 সালে জাপানের নাগাসাকিতে। জাতীয়তা জাপানি বংশোদ্ভূত, ব্রিটিশ লেখক। শিক্ষা কেন্ট বিশ্ববিদ্যালয় ও ইস্ট অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়। পেশায় ঔপন্যাসিক, স্ক্রিন রাইটার ও ফিকশন লেখক। পারিবারিক পরিচয়: বাবার নাম শিজুয়া ইশিগুরো, তিনি ছিলেন একজন সমুদ্র বিজ্ঞানী। তার মায়ের নাম সুজুকো। 1986 সালে লেখক লরনা ম্যাকর্ড গালকে বিবাহ করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম নওমি। বর্তমানে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করছেন। পুরস্কার: 1982 সালে ইউনিফ্রেড হলবাই মেমোরিয়াল প্রাইজ, 1986 সালে হোয়াট ব্রেভ পদক, 1989 সালে বুকার প্রাইজ, 1975 সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদক এবং 2007 সালে পেয়েছেন বিশ্ব সাহিত্যের সর্বোচ্চ পদক নোবেল প্রাইজ। উল্লেখযোগ্য রচনা: অ্যান আর্টিস্ট অব দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড, দ্য রিমেইন্স অব দ্য ডে, হোয়েন ইউ ওয়ার অরফ্যান্স, নেভার লেট মি গো, দ্য আনকনসোলেড, দ্য রিমেইন অব দ্য ডে ইত্যাদি। ইশিগুরো হলেন সমসাময়িক ইংরেজি সাহিত্যের একজন নামকরা ছোট গল্প লেখক। ইউরোপ ও আমেরিকার ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের নিকট তিনি অতি পরিচিত মুখ। 1989 সালে তিনি দ্য রিমেইন্স অব দ্য ডে উপন্যাসের জন্য ম্যান বুকার লাভ করেন। 2005 সালে প্রকাশিত হয় তার উপন্যাস নেভার লেট মি গো। টাইম ম্যাগাজিন মন্তব্য করেন যে এটি ছিল 2005 সালে প্রকাশিত বিশ্বসেরা উপন্যাস, এমনকি 1923 থেকে 2005 সাল পর্যন্ত প্রকাশিত 100টি ইংরেজি সাহিত্যের উপন্যাসগুলোর মধ্যে অন্যতম সেরা। 2015 সালে প্রকাশিত হয় তার সপ্তম উপন্যাস দ্য বারিড জয়েন্ট। এটি প্রকাশিত হলে সারা বিশ্বে তিনি পরিচিত পান। 2008 সালে দ্য টাইমস পত্রিকা আরেকটি জরিপ চালায়। তাতে মন্তব্য করা হয় যে 1945 সাল থেকে অদ্যাবধি 50 জন সেরা ব্রিটিশ লেখকদের মধ্যে ইশিগুরোর অবস্থান 32তম সেরা। 2017 সালে সুইডিশ নোবেল একাডেমি তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। মাত্র 62 বছর বয়সে ইশিগুরো সাহিত্য দুনিয়ায় ব্যাপক সুনাম অর্জন করেন। মূলত ছোট গল্প ও উপন্যাস নিয়েই বেশি কাজ করেন। এছাড়াও তিনি একজন কলামিস্ট, স্ক্রিন রাইটার, গীতিকার হিসেবে পরিচিত। তিনি নাটক, ঐতিহাসিক গল্প, বৈজ্ঞানিক গল্প ইত্যাদি বিষয় ভিত্তিক লেখাও লিখেছেন। তার রচিত সেরা বইগুলো হলো অ্যান আর্টিস্ট অব দ্য ফ্লোটিং, দ্য রিমেইন্স অব দ্য ডে, হোয়েন ইউ ওয়ার অরফ্যান্স, নেভার লেট মি গো ইত্যাদি। তার লেখার মান যেমন উঁচু, তেমনি বগল দাবা করেছেন বিশ্বের প্রায় সকল সেরা সাহিত্য পুরস্কারও। 1982 সালে তিনি পান ইউনিফ্রেড হলবাই মেমোরিয়াল প্রাইজ। 1986 সালে পেয়েছেন হোয়াট ব্রেভ পদক। 1989 সালে পেয়েছেন বুকার প্রাইজ। 1975 সালে ব্রিটিশ সরকার তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদক প্রদান করেন। 2017 সালে পেয়েছেন বিশ্ব সাহিত্যের সর্বোচ্চ পদক নোবেল প্রাইজ। তার ব্যক্তিগত জীবন খুব সাধারণ মানের। 1986 সালে তিনি লরনা ম্যাকর্ড গালকে বিবাহ করেন। তাদের একটি সন্তান রয়েছে। লেখকের বাবার নাম হলো শিজুয়া ইশিগুরো, তিনি ছিলেন একজন সমুদ্র বিজ্ঞানী। তার মায়ের নাম হলো সুজুকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের পর তার জন্মস্থান নাগাসাকিতে বসবাসের অস্বাস্থ্যকর হয়ে পড়ে। ফলে 60-এর দশকে তার বাবা তার আরও 2 বোন সহ সপরিবারে ইংল্যান্ডের গালফোর্ড সারেতে চলে যান। সেখানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফিতে একজন সমুদ্র বিজ্ঞানী হিসেবে চাকরি নেন। ইশিগুরোকে সারেতে
কাউন্টি গ্রামার স্কুলে ভর্তি করানো হয়। শৈশবে তিনি একবার তার বাবার সাথে যুক্তরাষ্ট্র ও কানাডাতে ভ্রমণ করেন। শৈশবেই তিনি প্রতি পদে পদে প্রখর মেধার পরিচয় দেন। ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঞ্জলিয়াতে তিনি যখন তার মাস্টার্সের থিসিস অ্যাপ্লে ভিউ অফ হিলস জমা দেন তখন ব্যাপকভাবে প্রশংসিত হয়। 1982 সালে এটি উপন্যাস হিসাবে প্রকাশিত হয়। 1982 সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। 2017 সালে সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করলে তিনি বলেন, এটি একটি চমৎকার সম্মান, প্রধানত এজন্য যে আমি পদক্ষেপ ফেলছি সেরা লেখকদের মতো যারা এখনো জীবিত। আমার জন্য এটি ভয়াবহ প্রশংসা। তার উপন্যাসের মধ্যে নেভার লেট মি গো তিনি সায়েন্স ফিকশনের প্রয়োগ ঘটিয়েছেন। তার চতুর্থ উপন্যাস দ্য অ্যানকনসলিড এ এ তিনি সেন্ট্রাল ইউরোপিয়ান সিটির বিভিন্ন ভৌগোলিক প্রাকৃতিক বর্ণনা তুলে ধরেছেন। তার লেখায় চরিত্র বিন্যাসের ক্ষমতা অসাধারণ। তিনি সাহিত্যের অলংকার রূপায়ণের বিশেষ মনোযোগী। দ্য রিমেইন অব দ্য ডে গ্রন্থে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিনি তার লেখায় তরুণ প্রজন্মকে জাপান পুনরুদ্ধারের আহ্বান জানান। তার অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড গ্রন্থে যুদ্ধের পূর্ব ও পরবর্তী অবস্থানকে ব্যাখ্যা করা হয়। তিনি মনে করেন জাপান তার বৈদেশিক ভুল পররাষ্ট্রনীতির কারণে যুদ্ধে জড়িয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, আমার ঝোঁক ছিল যুদ্ধের পূর্ব ও পূর্ববর্তী সঠিক অবস্থানের প্রতি দৃষ্টি দেওয়া, কারণ আমার আগ্রহ হলো ব্যবসায়িক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া আর এই বিষয়ে যে লেখকদের ধারণা সীমিত অথচ তাদেরকেই সমস্যা মোকাবেলা করতে দেওয়া হয়েছে, তাদের পূর্বচিন্তা পর্যন্ত ছিল না, যার ফলশ্রুতিতে ফলাফল এমন হয়েছে। তার উপন্যাস দ্য বারিড জয়েন্ট যেখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ স্টাইলে যেখানে বক্তা তার মানবিক দুর্বলতাগুলোকে তুলে ধরেছেন। ইশিগুরোর টেকনিক ছিল এমন একটি কৌশল বের করা যেখানে বক্তা তার চারিত্রিক ত্রুটিগুলোকে বর্ণনায় অব্যক্তভাবে তুলে ধরবে। লেখক বর্ণনায় এমন এক উদ্দীপনা সৃষ্টি করেছেন যাতে পাঠকরা বক্তার দোষ ত্রুটির প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি আমি ছদ্মনামে কোনো কিছু লিখি আর কোনো ব্যক্তি তা জাহির করতে চায় যে এটি আমার আবরণের কপি, তাহলে আমি নিশ্চিত যে লোকে বলে বসবে এটি জাপানি লেখকের অনুকরণ। আবার দ্য রিমেইন্স অব দ্য ডে গ্রন্থে দেখা যায় খাসনামা স্টিভেন তার রোমান্টিক অনুভূতি ও মনকে তার বাড়ির তত্ত্বাবধায়ক মিস ক্যান্টনের নিকট তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। ফলে তার মনের অনুভূতি মনেই থেকে যায়। সে তার ব্যক্তিগত জীবনকে উপস্থাপন করতে পারেনি, অথচ তার অদম্য ইচ্ছা ছিল। ইশিগুরোর উপন্যাসগুলো এমন এক জায়গায় এসে শেষ হয়ে যায় সেখানে আসলে জীবন যুদ্ধের পরিসমাপ্তি ঘটেনি, ফলে পাঠকের মনে অতৃপ্তির টান থেকে যায়। তার চরিত্রগুলোকে মোকাবেলা করতে হয়েছে অতীতের প্রবল ঘাটতি। তিনি কিছু উপন্যাসকে এমনভাবে ইতি টেনেছেন যেন এক বিষাদময় ইস্তেফা। আবার কিছু চরিত্রকে এমনভাবে বর্ণনা করেছেন যে তারা তাদের হারানো অতীতকে খুঁজে পেয়েছেন আনন্দদায়ক হিসাবে, আর জীবনের পরবর্তী অধ্যায়কে নিঃশেষ করেছেন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে। অনেকে বলেছেন এটি হলো জাপানি সাহিত্যের একটি স্টাইল, জাপানি ভাষায় যাকে বলে মোনো নো আওয়ার। ইশিগুরোর সাহিত্য দর্শন মিলে যায় দম্ভয়োভস্কি ও মার্শাল প্রুস্টের সাথে। তার সাহিত্যকে তুলনা করা হয় সালমান রুশদি, জেন অস্টেন ও হেনরি জেমসের সাথে, যদিও তিনি নিজেকে সমালোচকদের এইসব তুলনাকে প্রত্যাখ্যান করেছেন। ইশিগুরোর বর্তমান ব্রিটিশ বংশোদ্ভূত লেখক হিসাবে সুনাম অর্জন করলেও তিনি মনে প্রাণে জাপানিজ। তার জন্মস্থান জাপান, বাবা মা তার নামও রেখেছিলেন জাপানি সংস্কৃতিতে। জাপানি ভাষায় ইশিগুরোর অর্থ হলো পাথর কিংবা কালো পাথর। তার বেশিরভাগ লেখা যুক্তরাজ্যের মাটিতে বসে হলেও তিনি জাপানকে কখনো ভুলে থাকতে পারেননি। তিনি দুটি উপন্যাস লেখা শেষ করেছিলেন মাতৃভূমি জাপানে বসে। অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি জাপানের সংস্কৃতি, জাপানি সাহিত্য, শিল্প, কলাকে ভালোবাসেন। কিছু ছোট গল্প তিনি লিখেছেন জাপান সাহিত্যকে ভিত্তি করে। 1990 সালে ব্রিটিশ মিডিয়ার সাথে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যদি ছদ্মনামে কোনো কিছু লিখি আর কোনো ব্যক্তি তা জাহির করতে চায় যে এটি আমার আবরণের কপি, তাহলে আমি নিশ্চিত
যে লোকে বলে বসবে এটি জাপানিজ লেখকের অনুকরণ। তার লেখালেখিতে জাপানের আরও বহু লেখক অনুপ্রাণিত হয়েছিলেন। জুনিচিরো তানিজাকি, ইয়াগুরো ওজো এবং মিকিও নারুশি প্রমুখ লেখক তার ভক্ত। তিনি জাপানি চলচ্চিত্র নিয়েও কথা বলেছেন। 1960 সালে তার বয়স যখন মাত্র 5 বছর, তিনি তার বাবা মায়ের সাথে জাপান ছাড়েন, কিন্তু 1989 সালের আগে জাপানে আর ফিরে আসেননি। 30 বছর পর জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি একবার একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জাপানে আসেন। জাপানে আরেক বিখ্যাত লেখক কিনজাবুরো ওয়ে এর সাথে তিনি এক সাক্ষাৎকার দিয়েছিলেন। তাতে তিনি বলেন যে তার দুটি উপন্যাসে তিনি জাপানি সংস্কৃতিকে পুরোপুরি টেনে এনেছিলেন। তিনি স্মরণ করেন যে আমি আমার মাথায় অন্য দেশের শক্তিশালী ভাবমূর্তি নিয়ে বেড়ে উঠি। ভিন দেশে এটি গুরুত্বপূর্ণ হলেও আমার নিজ দেশের প্রতি আবেগ ও উচ্ছ্বাস ছিল সবসময়। ইংল্যান্ডে আমি প্রতিনিয়ত বেড়ে উঠি, কিন্তু আমার মাথায় যে প্রতিচ্ছবি ও কল্পনা রয়েছে তা হলো জাপানের। যখন জাপানের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কথা ওঠে তখন লেখক কল্পনায় ডুবে যান। তিনি বলেন, আমি সম্পূর্ণভাবে শুধু ইংরেজদেরকে পছন্দ করছি না, কারণ আমি নিজেকে খুঁজে পাই জাপানি বাবা মায়ের মধ্যে এবং ঘরে আমরা জাপানি ভাষায় কথা বলি। আমার বাবা মা কখনো এটা মনে করছেন না যে আমরা দীর্ঘকাল ধরে এদেশে পড়ে থাকব, বরং তারা তাদের দায়িত্ব নিয়ে ভাবছে এবং আমাকে জাপানি মূল্যবোধ এর সংস্পর্শে থাকার চেষ্টা করেছে। আমার কোনো বিচ্ছিন্ন অতীত নেই, বরং আমি সব কিছুকেই সম্মান করি। ইশিগুরো একজন ভালো গীতিকারও বটে। তিনি গীতিকার স্ট্রেচি কান্টের সাথে মিলে অনেকগুলো গান লিখেছেন। ব্রেকফাস্ট অন দ্য মর্নিং ট্রাম নামে তার একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন 2007 সালে। 2011 সালে বের হয় তাদের ড্রিমার ইন কনসার্ট। 2013 সালে বের হয় দ্য চেঞ্জিং লাইটস। 2017 সালে তার বের করেন আই নো মাই ড্রিম। 2003 সালে তিনি ক্যান্ট অ্যালবামে একটি নোট লিখেন, ইন লাভ অ্যাগেইন। কান্টের সাথে প্রথম দেখা হওয়ার পর তিনি যে রেকর্ড করেন তা ছিল দ্য কান্ট টেক দ্য অ্যাওয়ে ফ্রম মি। 2002 সালে তাদের ডিজার্ট আইল্যান্ড ডিস্ক বের হয়। স্ট্যাচি কান্টের স্বামী হলেন টিম টমলিনসন। তার সাথেও ইশিগুরোর সম্পর্ক বেশ ভালো চলছে। কেন্ট সর্বদা ইশিগুরোকে লেখালেখিতে অনুপ্রাণিত করেছেন। 1986 সালে ইশিগুরো লর্না ম্যাকগালকে বিবাহ করেন। তিনি হলেন একজন সমাজকর্মী। তারা দুজনে প্রথমে পশ্চিম লন্ডনের নটিং হিল চ্যারিটিতে মিলিত হন। ইশিগুরো তখন আবাসনের রিসেটলমেন্ট কর্মী হিসেবে কাজ করতেন। তাদের মেয়ে নওমিকে নিয়ে বর্তমানে তারা লন্ডনে বসবাস করছেন। তিনি লেখালেখির জন্য জীবনে বহু পদক পেয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল 1989 সালে পাওয়া বুকার প্রাইজ এবং 2017 সালে লাভ করা নোবেল প্রাইজ। তার রচিত অ্যাপলে ভিউ অফ হিলস, দ্য ব্যারিড জায়ান্ট ছাড়া প্রায় বাকি প্রতিটি উপন্যাস ও ছোট গল্পের জন্য তিনি কোনো না কোনোভাবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। যে বছর বুকার পদক দেওয়া হয় তখন আয়োজক কমিটি অন দ্য আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড, হোয়েন ইউ ওয়ার অরফ্যান্স, নেভার লেট মি গো গ্রন্থগুলোকে শর্টলিস্টেড করেছিলেন। পরে নেভার লেট মি গো সেরা সাহিত্যকর্মের জন্য পুরস্কার বুকার পদক পান। দ্য ব্যারিড জায়ান্ট প্রথম প্রকাশিত হয় 2015 সালে। 2003 সালে প্রকাশিত হয় তার চিত্রনাটক দ্য স্যাডেস্ট মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড। 2005 সালে বের হয় চিত্রনাটক দ্য হোয়াইট কাউন্টস। ইশিগুরোর বর্তমানে ব্রিটিশ বংশোদ্ভূত লেখক হিসেবে সুনাম অর্জন করলেও তিনি মনে প্রাণে জাপানিজ। তার জন্মস্থান জাপান। বাবা মা তার নামও রেখেছিলেন জাপানি সংস্কৃতিতে। জাপানি ভাষায় ইশিগুরোর অর্থ হলো পাথর কিংবা কালো পাথর। লেখকদের রচিত কিছু সেরা ছোট গল্প আছে যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল A Family Suffered, The Summer of After the War, A Village After Dark, Croner, Come Rain or Come Shine, Malvern Hills। তিনি 2017 সালে সাহিত্য নোবেল প্রাইজ লাভ করেন, যার বাজার মূল্য প্রায় 9 মিলিয়ন ক্রোনা বা $1.1 মিলিয়ন।
তিনি হলেন জাপানে জন্ম নেওয়া সাহিত্যে নোবেল পাওয়া তৃতীয় ভাগ্যবান ব্যক্তি। তার আগে আরও দুজন জাপানি লেখক সাহিত্যে নোবেল পেয়েছেন। 1968 সালে নোবেল পদক পান জাপানি লেখক ইয়াসুনারি কাওয়াবাতা এবং 1994 সালে দেওয়া হয় কেনজাবুরো ওয়েকে। ইশিগুরো নোবেল পুরস্কার খবর শুনে তার বইয়ের প্রকাশক ফেভার এর স্বত্বাধিকারী টুইটারে লিখেন, "উই আর থ্রিলড, কাজুও ইশিগুরো হ্যাজ ওন দ্য নোবেল প্রাইজ।" সাহিত্যবোদ্ধারা মনে করেন যে ইশিগুরোর বয়স এখনো খুব বেশি হয়নি। ভবিষ্যতে বিশ্ব সাহিত্যকে হয়তো তিনি আরও বেশি কিছু উপহার দিতে পারবেন।